অসম্ভব রকমের সুন্দর এই পালঙ্কের উপর আরও অসম্ভব রকমের সুন্দর এই মেয়েটিকে শুয়ে থাকতে দেখে আমার জন্য চোখ একদম আসমানে উঠে গেল। কারণ এত সুন্দর মেয়ে আমি আমার জীবনে কোনোদিন দেখিনি। আমি একজন গরিব অসহায় ছেলে, এরকম একটা জায়গায় এনে আমাকে এত কিছু দেওয়া হচ্ছে, এত কিছু করা হচ্ছে, এটার মানে আমি বুঝতে পারলাম না। তবে এই রুমে আসার পরে যখন এই ম্যাডাম জিন আমাকে বললেন যে তার একটা উপকার করতে হবে এবং সেই উপকারটা শুধুমাত্র আমিই করতে পারবো, তখন আমি খানিকটা চমকে গেলাম। আমি তাকে বললাম যে কি ব্যাপার, কিছু তো বুঝতে পারছি না, আমি সামান্য একজন সাধারণ মানুষ, আমি কীভাবে আপনার উপকার করব। তখন সে বলল যে আসলে তুমি আমার উপকার করতে পারো এবং আমার মেয়েকে তুমি একমাত্র সুস্থ করে তুলতে পারো, তাছাড়া আর কোনো উপায় আমি দেখছি না। আমি তখন তাকে বললাম আসলে ব্যাপারটা কি, আমি তো কিছু বুঝতে পারছি না। তখন তিনি আমাকে বললেন যে আজকে থেকে প্রায় 3 বছর আগের ঘটনা। তখন আমার মেয়ে বেশ দুষ্ট এবং চঞ্চল ছিল, হেসে খেলে বেড়াতো। আর আমার মেয়ে যেহেতু ছিল, সকলে তাকে সম্মান করতে এলাকার। আর আমি যেহেতু এই এলাকার একজন বিচারক, তো সেহেতু সকল জিনেরা আমাকে অন্যরকমভাবে সমীহ করতো এবং আমার মেয়েকেও। তো আমার মেয়ে একটু দুষ্টুমনা ছিল এবং এই অঞ্চলের ভিতরে সবথেকে সুন্দরী মেয়ে হচ্ছে আমার। তো ও দুষ্টুমনা হওয়ার কারণে যেখানে সেখানে বেরিয়ে যেত এবং যখন তখন যেখানে ইচ্ছা যা ইচ্ছা তাই করতো। তো আমি সবসময় থাকতাম কাজে, ওকে কিছু বলতে পারতাম না। ওর বাবা নিজেও একজন বড় মন্ত্রণালয়ের দায়িত্ব রয়েছে, আমাদের এখানকার জিনেদের মন্ত্রণালয় রয়েছে, সেইখানে উনি এখন নেই, আসলে তোমার সঙ্গে পরিচয় করিয়ে দিব। তবে তোমাকে দেখে আমার মনে হয়েছে যে তুমি একমাত্র ব্যক্তি যে কিনা আমার মেয়ের সাহায্য করতে পারো। সর্বপ্রথম যখন আমি তোমাকে এখানে দেখেছিলাম তখন আমি বুঝে গিয়েছিলাম আমার মেয়ে ওই সময় থেকেই একটু দুষ্টুমি করতো এবং যেখানে সেখানে বেড়াতো। তো একদিনকার ঘটনা, আমার মেয়ে তার এক বান্ধবীর সঙ্গে এইখানকার বাইরে যাওয়ার সিদ্ধান্ত নিল, মানে হচ্ছে মানুষের দুনিয়ায়, মানুষরা যেখানে থাকে। আমি তাকে অসংখ্য বার বলেছি যে মানুষরা ভালো হয় না, মানুষরা খারাপ হয়, তোমার সেখানে যাওয়াটা উচিত হবে না, তুমি এখানেই থাকো। কিন্তু কে শোনে কার কথা, আমি ছিলাম কাজে আর ওর বাবাও ছিল কাজে। তখন ও হচ্ছে গিয়ে এইখান থেকে ও এক বান্ধবী সমেত বেরিয়ে যায় এবং বেরিয়ে পৃথিবী ভ্রমণে যায়। সাধারণত মানুষের জগৎ কেমন হয় সেটা আমি জানি, বিশেষ করে কিছু তান্ত্রিক শ্রেণী এবং খারাপ কিছু হুজুর রয়েছে যারা কিনা বিভিন্ন জিনেদেরকে বশ করে তাদেরকে নিয়ে ব্যবহার করে। ঠিক তেমনই একটি ঘটনা আমার মেয়ের সঙ্গে ঘটল। আমার মেয়ে ছিল অত্যাধিক রকমের সুন্দরী এবং তার ছিল বিশেষ কিছু গুণ যা কিনা অন্যান্য জিনেদের মধ্যে ছিল না। সে স্বাভাবিকভাবেই আসমান দিয়ে উড়ে যাচ্ছিল। ঠিক তখনই আচমকা সে খেয়াল করে তার পায়ে কেউ একটা দড়ি বেঁধে নিচের দিকে টানছে। তার বান্ধবী যে তার সঙ্গে গিয়েছিল তাকে অনেকভাবে টেনে উপরে তোলার চেষ্টা করে, কিন্তু তাতে কোনো লাভ হয়নি। কারণ নিচে তখন বসেছিল এক পীর ফকির, যিনি কিনা এইসব তন্ত্রমন্ত্র এবং কালো জাদু নিয়ে সাধনা করতেন। ওরা যাচ্ছিল এক শ্মশান ঘাটের উপর দিয়ে উড়ে। সাধারণত শ্মশান ঘাট বা খারাপ জায়গাগুলো ওরা তো চেনে না, তবু আমি নিষেধ করেছিলাম। নিষেধ করা সত্ত্বেও তারা সেখানে যায় এবং যাওয়ার পরে সেখানকার একজন ভণ্ড পীর আছে যে কিনা আমার মেয়ের উপর বশীকরণ এবং কালো জাদু করে এবং আমার মেয়েকে এক প্রকার তাদের জিম্মায় নিয়ে ফেলে। ওর ওই বান্ধবী আমাদের রাজ্যে ফিরে আমাদেরকে আসলে প্রথমে বলতে চায় না, কারণ সে ভীষণ ভয় পেয়েছিল। নিজের কক্ষে গিয়ে নিজে বন্ধ করে বসেছিল দরজা। বেশ খানিক্ষণ আমার মেয়েকে খোঁজাখুঁজি করা হয়েছিল, কিন্তু খোঁজাখুঁজি করার পরে তাকে আর সেখানে পাওয়া যায়নি, কোথাও নেই। ইভেন খোঁজাখুঁজি করার পরে একদিন পরে গিয়ে তার বান্ধবীর কাছ থেকে জানা যায় যে তাকে নাকি কোনো একজন ধরে নিয়ে গিয়েছে এবং অমুক জায়গায় একজন পীর। তো ওই কথা বলে সে মূলত ভয়ই পেয়েছিল। তবে তাকে আমি বলেছি যে ভয় পাওয়ার কোনো কারণ নেই, কোথায় সেটা আমাদেরকে বলো। তারপর আমরা আমাদের জিন মন্ত্রী এবং সকলের সমেত সেখানে যাই। যাবার পরে আমরা সেখানে আসলে কাউকে দেখতে পাই না। তার মানে বোঝা গেল যে ততক্ষণে ওই শয়তান মানুষটা আমার মেয়ে জিনকে নিয়ে ওইখান থেকে চলে গিয়েছে এবং নিশ্চয়ই কোথাও একটা আছে। তারপর আমরা চারিদিকে খোঁজাখুঁজি করতে শুরু করি, কিন্তু কোথাও তাকে পাওয়া যায় না। পরবর্তীতে আমার মেয়েকে যে পীর নিয়ে গিয়েছিল সে তাকে বন্দি করে এবং বন্দি করে এক প্রকার তার বশীকরণে নিয়ে যায়। ওই লোকটার ছিল অলৌকিক ক্ষমতা এবং জিনদেরকে বিতাড়িত করা বা বশ করার অন্যরকম ক্ষমতা। আমরা যখন সেখানকার খোঁজ পেলাম তখন বুঝতে পারলাম যে তার আশেপাশে যাওয়ার মতো স্বাভাবিক শক্তি শুধুমাত্র আমাদের এলাকার সর্দারের আছে। সর্দারকে আমরা বিষয়টা জানালাম যে এরকম একটা বিষয় এবং এরকমভাবে
আমাদের মেয়েকে এরকম একজন তান্ত্রিক নিয়ে গিয়েছে। তখন তিনি বললেন, আচ্ছা ঠিক আছে, আমি সেখানে যাব, তবে সে কি বেশি শক্তিশালী? সর্দার তখন বললেন যে মনে হয় না, এবং আমাদেরকে সেখানে গিয়ে চেক করা উচিত। সেই লোকটার সঙ্গে গিয়ে আমাদের সর্দার সরাসরি কথা বলল। কথা বলার পর বলল কি যে ঠিক আছে, আপনাদের মেয়েকে আমি ছেড়ে দিব, কিন্তু বদলে আপনাদের ওইখান থেকে এক গুচ্ছ জিন, এক গুচ্ছ বলতে আমাদের এখান থেকে প্রায় 500 জিন বলা হয়, এবং সেই 500 জিন তাকে দিতে হবে এবং তার কথা অনুযায়ী চলবে। যদি সেটা সম্ভব হয় তাহলে সে মেয়েটিকে ছেড়ে দিবে। সর্দার এসব কথা শুনে রেগে যায়, বলে কি যে 500 জিন মানে জানো, আর এটা দেওয়া মানে পুরো পৃথিবীর সর্বনাশ করা। তোমাকে দিলে তো তুমি অনেক খারাপ কাজ করে বেড়াবে, বিশেষ করে পৃথিবীর মধ্যে একটা অরাজকতা সৃষ্টি করবে, যেটা কিনা আমার দ্বারা সম্ভব না, এবং আমার কাবিলায় 500 জিন পাঠানোর মতো জিনও নেই। তখন সেই তান্ত্রিক বলে, আচ্ছা ঠিক আছে, তাহলে আপনাদের মেয়েকেও আপনারা পাবেন না, আপনারা এখান থেকে চলে যান তাহলে। এই কথা বলার পর আমাদের সেই সম্রাট এখান থেকে চলে আসে। ওই লোকটার সঙ্গে আসলে লড়ার মতো শক্তি তখন ছিল না, কারণ ওই মুহূর্তে হচ্ছে গিয়ে পূর্ণিমা চলছিল, এবং পূর্ণিমার সময় আমাদের শক্তি অনেকটা কমে আসে, যার কারণে আমরা তাকে কিছু করতে পারিনি। সেই তান্ত্রিকের আশেপাশে অনেক জিনদেরকে পাহারা দেওয়া হয়েছিল, যাতে করে তারা দেখতে পারে যে তান্ত্রিক কি করে, বা ওই পীরটা আমাদের মেয়ের সঙ্গে কি করে। তো আমাদের মেয়েকে দিয়ে ও সমস্ত ধরনের কাজ করাতো, বিশেষ করে ওর ব্যক্তিগত যত কাজ আছে, তারপর পার্সোনাল কাজের বাইরে ঘরোয়া যত কাজ আছে সব কাজ করাতো। তো এগুলো দেখে আমার ভালো লাগতো না। আমার একমাত্র মেয়ে, এবং ও কোনোদিন এই মহলে এক গ্লাস পানিও ঢেলে পর্যন্ত খায়নি, কিন্তু ওইখানে গিয়ে এই সমস্ত কাজ করাতো এবং ওকে দিন নানান কাজ করাতো, এবং ফুসলে ফাসলে ওকে এরকম কালো জাদু করে একদম বশ করে রেখেছিল। পরবর্তীতে আমরা যখন অমাবস্যা আসে, অমাবস্যা আসার পরে আমরা সকলে মিলে সেখানে যাই, এবং সেখানে যাওয়ার পর আমরা সেই তান্ত্রিক বা পীরের উপর হামলা করি, এবং হামলা করার পরে তাকে অবশ্য আহত করেছিলাম বেশ খানিকটা, তবে তাতে কোনো লাভ হয়নি, কারণ তার আন্ডারে অলরেডি বেশ কিছু কালো জিন আছে যারা কিনা বেশ শক্তিশালী। তো আমাদের সর্দার যখন বুঝতে পারলেন যে এখানে বেশিক্ষণ থাকা উচিত হবে না, আমাদের মেয়েকে নিয়ে চলে আসতে হবে, তো তারপর আমরা হচ্ছে কি আমাদের মেয়েকে নিয়ে এখানে চলে আসলাম। তো চলে আসার পরে আমরা দেখতে পেলাম যে আমাদের মেয়ে আসলে তার বয়স থেকে এখন পর্যন্ত কাটেনি, বা তার বয়স থেকে সারেনি সে। এবং আমাদের এখানকার অনেক তান্ত্রিক দেখানো হয়েছে, অনেক কবিরাজ ডাক্তার দেখানো হয়েছে। তো ওই লোকটা বলেছে যে আমাদের মেয়ের বিশেষ কিছু চিহ্ন, যেমন চুলের কিছু গোছা, পাশাপাশি শারীরিক ব্যবহার্য কিছু জিনিস, কাপড়, এই জিনিসগুলো ওই তান্ত্রিকের কাছে রয়েছে, যেগুলো দিয়ে কিনা ও কালো জাদু করেছে, এবং ওই জিনিসগুলো যতদিন ওর কাছে থাকবে ততদিন পর্যন্ত আমরা কোনোভাবেই আমাদের মেয়েকে সুস্থ করতে পারবো না, এবং সেটা শুধুমাত্র বিশেষ কিছু লোক পারবে এবং সেই জিনিসটাকে উদ্ধার করে নিয়ে আসতে। তা না হলে স্বাভাবিক কোনো মানুষ সেখানে গেলে বা জিন সেখানে গেলে সেই জিনিসগুলো উদ্ধার করতে পারবে না, কারণ সেখানে ওই শয়তান তান্ত্রিকের আন্ডারে বেশ কিছু শয়তান জিন আছে যারা কিনা এগুলো প্রোটেক্ট করছে। তো আমরা আমাদের মেয়েকে ঠিকই নিয়ে এসেছি, কিন্তু তার যে আত্মা, তার যে মন, সমস্ত কিছু সেখানে রয়েছে, এবং সে এরকমভাবেই অসুস্থ এবং এখানেই থাকে, কারোর সঙ্গে কোনো কথা বলে না, চুপচাপ থাকে। আমরা অনেক জিনেদের সর্দার দেখিয়েছি, অনেক জিনেদের কবিরাজ দেখিয়েছি, ঠাকুর দেখিয়েছি, কিন্তু কোনোভাবে কোনো কিছুতে কাজ হয় না। আমরা এগুলো নিয়ে বিগত 3 বছর ধরে সাফার করে বেড়াচ্ছি। আমার মেয়েকে মাঝে মধ্যে দেখলে খুব কষ্ট হয়, খুব খারাপ লাগে। তারপর সে হচ্ছে গিয়ে তার মেয়ের কাছে বসে তার মেয়ের হাত ধরে কান্না করতে শুরু করলো। তার মেয়ে উঠে আমার দিকে প্রথমে একবার তাকালো, তার মায়ের দিকে একবার তাকালো, তাকিয়ে এদিকে ওদিকে দেখাদেখি করছে, কিন্তু আমি দেখে ঠিকই বুঝতে পারলাম যে তার মধ্যে সেরকম কোনো বোধ নেই, বা সে যে অসুস্থ সেটা বোঝা যাচ্ছে। চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, সে যে অত্যাধিক রকমের সুন্দরী তা বোঝা যাচ্ছে, কিন্তু তার সৌন্দর্যের উপর বেশ খানিকটা ভাটা পড়েছে, কারণ চোখের নিচে কালো দাগ পড়ে গিয়েছে, চেহারার রং নষ্ট হয়ে গিয়েছে, শুকিয়ে গিয়েছে অনেকটা। সে নাকি আগে দেখতে আরও সুন্দরী ছিল, তবে এখন যে পরিমাণ সুন্দর সেটা দেখেই আমার চোখ যেন মূর্ছা যাচ্ছে। আমি তখন তাকে বললাম যে এতে আমি আপনাদের কিভাবে সহায়তা করতে পারি, এসব বিষয় তো আমি কিছু জানি না বা বুঝিও না। তখন তিনি বললেন যে তোমাকে যখন সর্বপ্রথম এখানে নিয়ে আসা হয় ওই শয়তান জিনেদের দ্বারা, তোমাকে এখানে আনার পরপরই আমি তোমার কপালে সেই দাগ দেখে ফেলেছিলাম, যেটা কিনা আমাকে আমাদের এখানকারই এক তান্ত্রিক এবং সাধু নিদর্শন দিয়েছিল, যে এরকম কোনো মানুষ যদি তুমি কখনো খুঁজে পাও তাহলে বুঝে নিবে যে এই মানুষটাই তোমার মেয়েকে উদ্ধার করবে এবং তোমার মেয়ের জীবন বাঁচাবে, সেটা তুমি ধরে রাখো। যখন তোমার কপালে এই যে এই পাশে তুমি হয়তো দেখতে পাচ্ছ না,
কিন্তু আমি দেখতে পাচ্ছি যে আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ তোমার আছে। তুমি খুব ভালো এবং নেক একজন ছেলে, যেটা কিনা আমাদের জন্য খুবই উপকারী এবং আমাদের মেয়েকে বাঁচানোর জন্য। তখন সেই মহিলা আমার হাত ধরে ফেলল, বলল কি যে তুমি আমার মেয়েকে বাঁচাও, আমার মেয়েকে বাঁচাও তুমি। আমি তখন বললাম, আমার হাতে যদি থাকে তাহলে অবশ্যই আমি চেষ্টা করব। আপনি এরকমভাবে বলবেন না। আমি চাইলে উপকার অবশ্যই করব, কেন করব না, যদি সেটা আমার অনুগ্রহে থাকে বা আমার হাতে থাকে। তখন তিনি আমাকে বললেন যে আমি জানি তুমি একটা ভালো ছেলে এবং তোমার পরিবার সম্পর্কে আমি খোঁজ নিয়েছি এখানে আসার পর। তোমার পরিবারের সকলে ভালো আছে, সেসব বিষয় নিয়ে তুমি চিন্তা করবে না। তোমার মায়ের চিকিৎসা আমাদের এখানকার জিনেরা করবে এবং জিনের চিকিৎসা বিদ্যা, চিকিৎসা শাস্ত্র অনেক উন্নত, সেহেতু তোমার মা সুস্থ হয়ে উঠবে। আর তুমি তো চিন্তায় আছো তোমার বোনের বিয়ে নিয়ে, সেটাও আমরা দিব এবং খুব ভালো একটা ছেলে দেখে, সেই নিয়ে তুমি চিন্তা করবে না। তুমি শুধুমাত্র আমাদের এই উপকারটুকু করো, এই ঋণ আমরা কোনোদিন ভুলতে পারবো না, কোনোদিন শোধও করতে পারবো না। আমি তখন বললাম, জি আচ্ছা, আপনি এসব বিষয় নিয়ে চিন্তা করবেন না। তখন তিনি আমাকে বললেন যে তুমি ওই জিনেদেরকে সত্যি ক্ষতি করেছিলে, কারণ জিনেরা যখন তাদের আশেপাশে কোনো মানুষ দেখতে পায় তখন সেটা বরদাস্ত করতে পারে না। আর সব থেকে বড় বসায়, ওরা যেখানে ঘুমায় তুমি সেখানে গিয়ে ঘুমিয়েছিলে, এই কারণেই মূলত ওরা তোমাকে ওইখান থেকে নিয়ে এসেছিল। আর সব থেকে বড় কথা, ওরা আগুন ভয় পায়, তুমি ওদের বাচ্চাদেরকে ভয় দেখাচ্ছিলে এবং সম্ভবত ওই জিন দম্পতি এবং জিন পরিবারের বড় ক্ষতি করেছ, সেটা আমি বুঝতে পেরেছিলাম। সেটা বুঝতে পেরে আমি তোমাকে যখন দেখলাম যে তুমি আমার উপকারে আসবে, কিছু মনে করো না, তো তোমাকে আমি বাঁচিয়েছি। যদি এমনটা হতো যে তুমি এখানে এসেছো, ওরা বিচার নিয়ে এসেছে, তবুও আমি তোমাকে বাঁচানোর চেষ্টাই করতাম। সব মিলিয়ে তুমি যে আমার উপকারে আসবে সেটা আমি ভাবতে পারিনি, এই জন্য ওদেরকে তাড়িয়ে দিয়েছি অল্পর মধ্যে। হয়তো এই অপরাধের জন্য তোমার হালকা একটু শাস্তি হতো, তবে সেটা আমি মওকুফ করেছি এবং সেটা মওকুফ করে আমি তোমাকে এখানে নিয়ে এসেছি। তুমি কিছু মনে করো না, ঠিক আছে? আমি তখন বললাম, আরে না না, কি মনে করব, আপনারা এত বড় কাবিলার জিন, আর আমি যে কোনোদিন জিনেদের সঙ্গে দেখা পাবো সেটা আমি ভাবতেই পারিনি। আপনি বলেছেন আপনি আপনার মায়ের চিকিৎসা করিয়ে দিবেন, আমার বোনের বিয়ে দিয়ে দিবেন, এটাই আমার জন্য সব থেকে বড় বিষয়। তবে সেটা সম্ভবত আমি নিজে করলেই ভালো হতো। উনি তখন বললেন যে এতটুকু উপকার অন্তত পক্ষে আমাদেরকে করতে দিন, আপনি এসব বিষয় নিয়ে একদমই ভাববেন না, ঠিক আছে? আমি তখন বললাম, জি আচ্ছা ম্যাডাম, ঠিক আছে। তো উনি তখন আমাকে ওইখান থেকে নিয়ে বললেন যে তুমি এখানে একটু বসো, আমি আসছি। তারপর উনি চলে গেলেন এখান থেকে। সম্ভবত ওনার হাজবেন্ড এসেছে, যে কিনা এই মেয়ের বাবা। আমি মেয়েটার কাছে বসে আছি, কি বলবো কিছু বুঝতে পারছি না। দাসী দুজন দূর থেকে আমার দিকে তাকিয়ে আছে। তারপর আমি মেয়েটাকে বললাম যে তোমার নাম কি? মেয়েটি কোনো কথার উত্তর দিল না। তার মানে বোঝা যাচ্ছে যে সে তার চেতবোধ হারিয়েছে এবং কালো জুতোর মাধ্যমে তাকে এমনভাবে বশ করা হয়েছে যে সে কারোর কোনো কথা শোনে না, কোনো প্রকার কথা বলে না। একসময় নাকি মেয়েটি কত চঞ্চল ছিল এবং সকলের সঙ্গে কথা বলতো, কিন্তু এখন এখন সে কারোর সঙ্গে কথা বলে না। সব মিলিয়ে সে অন্য সবার থেকে আলাদা। এজন্য হয়তো তার বাবা মার এত কষ্ট, এত দুঃখ। এই কাবিলার একদম মাঝামাঝি বরাবর একটা বিশাল পাথরের পাহাড় আছে। সেই পাহাড়টাই একটা ইমারত এবং পাহাড়ের পুরো গা কেটে তৈরি করা হয়েছে এখানকার রাজদরবার, মানে মূল সর্দারের কার্যালয়। সর্দারের কার্যালয়ের ওপর দাঁড়িয়ে আছে একজন টুপি পরিহিত জিন, তার মুখে বড় বড় দাড়ি। এই অঞ্চলের সকলে মুসলিম জিন এবং আল্লাহর ইবাদত করেন। এনারা সকলে ভালো জিন। এরা পাহাড়ের পাদদেশে বসবাস করে এবং পাহাড়ের গা কেটে খুব সুন্দর কারুকার্য করে এরা ঘরদুয়ার বানায়। সেখানে বসে এসে বাইরের পরিবেশ দেখছে। ঠিক তখনই একটা পাখি উড়ে তার কাছে আসলো। পাখিটা আচমকা পাখি থেকে একটা মানুষের রূপ নিয়ে তার সামনে দাঁড়ালো। তখন সেই পাখিটা বলল যে খবর আছে। সেই লোকটা বলে উঠলেন, কি খবর? তখন সেই পাখি দূতটা বলে উঠল, আমাদের বিচারপতির মহলে একটা মানুষ ঢুকেছে, সে নিজেই সেটা নিয়ে গিয়েছে। আমাদের এখান তো মানুষ ঢোকা নিষেধ, তাই না অমাত্যমশাই? তখন তিনি বললেন যে হ্যাঁ, তা তো ঠিক, একটা মানুষ কেন ওখানে আসলো? মানুষটা যে কত খারাপ হয় সেটা তো আমরা সকলেই জানি। ইভেন আমাদের বিচারপতির মেয়েকেই তো একটা মানুষে কিভাবে জব্দ করে রেখেছে সেটা কি সে জানে না? সে কেন আরেকটা মানুষকে তার প্রাসাদে নিয়ে গেল, কিছুই তো বোঝা যাচ্ছে না। বিচারপতিকে দ্রুত খবর দাও তো। ও, তুমি তো পারবে না, আমাকেই দিতে হবে। আমি দেখি সর্দারের কাছে যাই, সর্দার কি বলে। তুমি তাহলে এখন যাও, ঠিক আছে? আর যদি কোনো খবর পাও দ্রুত এসে আমাকে জানাবে। তখন তিনি ভিতরে গেলেন। ভিতরে গিয়ে বললেন যে সর্দার আসতে পারি? সর্দার তখন বিশ্রাম নিচ্ছিলেন তার নিজের কক্ষে।
সর্দার জানালেন যে হ্যাঁ আমার তো আসো, কি খবর বলো তো। আমার তো বললেন যে আমাদের রাজ্যের ভিতরে একটা মানুষকে ধরে নিয়ে আসা হয়েছে এবং তাকে কারাগারে চালান না করে পাঠানো হয়েছে আমাদের বিচারপতির ভবনে। বিচারপতি নাকি তাকে নিয়ে গিয়েছে পার্সোনালি। কিছু তো বুঝতে পারছি না। সঙ্গে সঙ্গে সর্দার উঠে বলেন, কি পাগল হয়ে গেছে নাকি উনি? উনি এমনিতেই মানুষের জ্বালা যন্ত্রণাভুক্ত রয়েছে, আর এখানে তো ও দাঁড়াও, তো কথা আছে এখানে। নিয়ে যাওয়ার পেছনে তো কারণও থাকতে পারে। মনে আছে সেই তান্ত্রিকের কথা যে বলেছিল ওর মেয়েকে কোনো একজন বিশেষ অনুগ্রহপ্রাপ্ত কেউ ঠিক করতে পারবে? এখন সেটা যদি মানুষ না হয়, জিন না হয়ে মানুষ হয়, তাহলে তো হলো, তাই না? সম্ভবত সেই কারণে নিয়ে গিয়েছে। চলো তো একটা বিচারপতি ভবনে যাই, আমরা ঘুরে আসি। অনেকদিন ওর মেয়েকে দেখাও হয় না, আর সব মিলিয়ে কি পরিবেশ বোঝা যাবে। যাও, গাড়ি বহর রেডি করতে বলো। তাই বলতেই আমার তো বাইরে এসে বড় একটা ঘোড়ার গাড়ি তৈরি করলো। ঘোড়ার গাড়ি দিয়ে এরা যাতায়াত করে থাকে। সামনে বিশাল আকৃতির দুটো ঘোড়া এবং ঘোড়ার পিঠে রয়েছে বড় বড় দুটি ডানা। সেই ডানা দিয়েই ঘোড়ারা আকাশে উড়ে যায় এবং সেই ঘোড়ার গাড়ি অনেকটা রাজকীয় গাড়ির মতো দেখতে। খানিকক্ষণ বাদে অমর্ত্য এবং সর্দার দুজনে আসলেন। এসে সঙ্গে সঙ্গে সেই গাড়ির উপর উঠলেন। গাড়িটা মাটিতে নয়, আসমানের উপর ভাসতে লাগলো এবং মেঘের ভিতরে ডুবে গেল। ওদিকে মহলের বাইরে বসে আছে সেই বিচারপতির হাজব্যান্ড। তিনি এসে বললেন, কি ব্যাপার, তুমি এত দেরি করে আসলে, ব্যাপার কি? তখন সে বলল যে একটু দেরি হয়ে গিয়েছে, আসলে অন্য রাজ্যে কাজ ছিল, তো সেখানে কাজ সম্পন্ন করতে করতেই সমস্যা হয়ে গেল। তারপর বলো, কানাঘুষা হচ্ছে, তুমি নাকি কোনো মানুষকে নিয়ে এসেছো এখানে। কেন নিয়ে এসেছো একটা মানুষকে এখানে? মানুষের আমাদের কত বড় ক্ষতি করেছে সেটা তুমি কেউ জানো না, তারপরও তুমি তাদেরকে এখানে নিয়ে এসেছো। তখন সেই মহিলা বললেন যে কেন নিয়ে এসেছি সেটা তুমি ভেতরে গেলেই বুঝতে পারবে। তারপর তাকে হাত ধরে টানতে টানতে ভেতরে নিয়ে আসলো। মানুষটা সেখানে বসে আছে সেই মেয়েটার পাশে। তখন তারা এসে আমাকে বলল যে কি ব্যাপার, এখানে বসে আছে কিসের জন্য? সেই লোকটা এসে আমাকে এই কথা জিজ্ঞেস করতেই আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে ভয়ে পিছনে সরে গেলাম, কারণ লোকটা ছিল বিশাল দেহি। তাকে দেখতে ছিল অন্যান্য সকল জিনেদের থেকে আলাদা এবং একটু ভয় পাচ্ছিলাম আমি। তখন সেই মহিলাটা এসে আমাকে বলল যে ভয় পেও না, এবং সেই লোকটা আমার দিকে তাকিয়ে অবাক হয়ে গেল এবং সঙ্গে সঙ্গে এসে আমাকে জড়িয়ে ধরল। তার বিশাল দেহের ভিতরে যেন আমি ঢুকে যাচ্ছিলাম এরকম অবস্থা। তিনি আমাকে বললেন যে আমাদের মেয়েকে হেল্প করো, সাহায্য করো, তোমার কাছে চির ঋণী থাকবো আমরা। আমি তখন বললাম আচ্ছা ঠিক আছে, কিন্তু সেটা কিভাবে? তখন তিনি আমাকে বললেন যে কিভাবে কি করতে হবে সেটা আমাদের জিন বলে দিবে তোমাকে। আমাদের একজন জিন আছে, ও এসব বিষয়ে অনেকদিন ধরে ঘাটাঘাটি করছে। এই দ্রুত তুমি দোলারকে খোঁজ দাও তো, দোলারকে দ্রুত আসতে বলো, ওকে নিয়ে সঙ্গে সঙ্গে যেতে হবে। সেখান থেকে একটা মেয়ে বেরিয়ে গেল। দোলার হচ্ছে এই রাজ্যের একজন প্রধান রক্ষী হিসেবে কাজ করে থাকে, বিশেষ করে বিচারপতি ভবনের আশেপাশে। কিছুক্ষণ বাদে দোলার আসলো, এসে বলল ওই হচ্ছে আমাদের মেয়েকে সুস্থ করতে পারবে। তুমি এক কাজ করো, ওকে যাবতীয় সমস্ত হেল্প এবং এখান থেকে ওইখানে যাওয়া সব কিছু সাহায্য করো, ঠিক আছে? এবং ও যেটা চায় সেটা সমস্ত কিছু দিবে। তাই বলে ওইখান থেকে আমি দোলারের সঙ্গে বেরিয়ে গেলাম এবং তিনি আমাকে আশ্বাস দিলেন যে যা কিছু হবে ভালো কিছুই হবে, তবে এখন তুমি বিশ্রাম করো, দোলার তোমাকে সমস্ত কিছু বুঝিয়ে দিবে। আমি এবং দোলার আমার নিজের কক্ষে বসে আছি। কক্ষে বসে গল্প করছি। দোলার একজন মানুষ জিন, মানে তাকে দেখতে মানুষের মতো, এই জন্য তাকে আমি মানুষ জিন বলে আখ্যায়িত করছিলাম। আমি তখন তাকে বললাম আপনাকে দেখতে মানুষের মতো, আপনার একটা জিন কিভাবে? দোলারের মাথায় বড় গোল পাগড়ি, তার মুখে সবসময় হাসি লেগেই থাকে, পরনে এক ধরনের সাজসজ্জাযুক্ত পোশাক, যে পোশাকগুলো নাটকে পরে থাকে সাধারণত, আর পায়ে অদ্ভুত ধরনের বুট পরা। বেশিরভাগ সময় সে আকাশে ভাসে এবং আমার সামনেও এখন ভেসে ভেসে কথা বলছে। আমি বললাম আপনি নিচে দাঁড়িয়ে কথা বলুন, আমার উপরে তাকাতে সমস্যা হচ্ছে। দোলার তখন বললেন শোনো, ওই তান্ত্রিকের বিষয়ে তোমাকে কিছু তথ্য দেই। তান্ত্রিকের কাছে প্রায় 4টা অনুগ্রহপ্রাপ্ত জিন আছে এবং তারা ভীষণ শক্তিশালী, তারা যে কোনো কিছু প্রতিহত করতে পারে। আমি সেখানে খুব গোপনে খবর নিয়েছি। ওই তান্ত্রিকের ঘরে যেখানে ঘুমায় সেই খাটের নিচে একটা গোপন কক্ষ আছে, মানে একটা ছোট্ট দরজা আছে। সেই দরজা দিয়ে ভেতরে ঢুকতে হয়। ভেতরে ঢোকার পর সেখানে একটা স্পেশাল সিক্রেট চেম্বার আছে। সেই চেম্বারের ভিতরেই ও সমস্ত কালো জাদুর জিনিসপত্র রাখা, এবং সেখানে যাওয়ার পর ওখানে বেশ কিছু কাচের বয়ম দেখতে পাবে। ওই কাচের বয়মের ভিতরে একটা কালো বয়ম দেখতে পাবে, কালো কাপড় দিয়ে ঢাকা। ওই বয়মটার ভিতরেই আমাদের মেয়ের সেই জিনিসপাতিগুলো রয়েছে এবং ওইখানেই কালো জাদু দিয়ে রেখেছে। তবে হ্যাঁ, সেখানে প্রবেশ করাটা কিন্তু খুব কষ্টকর বিষয়, কারণ সেখানে বেশ কিছু জিন থাকবে সবসময় পাহারায়।
সেহেতু তুমি সেখানে প্রবেশ করলে সেই জিনেরা তোমার ক্ষতি করতে চাইবে, সেহেতু সাবধান। আমি কিন্তু যেতে পারবো না। আমি সীমানা পর্যন্ত তোমাকে দিয়ে আসতে পারি এবং সেখানেই দাঁড়িয়ে থাকবো। কাজ শেষে তুমি ওই জিনিসগুলো নিয়ে সঙ্গে করে চলে আসবে এবং আসা মাত্রই আমি তোমাকে এখান থেকে নিয়ে আসবো, ঠিক আছে? আমি তখন বললাম, হ্যাঁ বুঝতে পারছি, তবে আমি তো কখনো জিনদের সাথে লড়িনি, আর ওই জিনদের সাথে আমি কীভাবে লড়বো? ওনারা যে আমাকে বলছে যে ওইখান থেকে নিয়ে আসতে, ওইখানে তো জিন আছে, শক্তিশালী খারাপ জিন, ওরা যদি আমার কোনো ক্ষতি করে। তখন তিনি বললেন যে ম্যাডাম যেহেতু করেছেন, ভালোর জন্যই করেছেন, আর নিশ্চয়ই তোমার কাছে আল্লাহর অনুগ্রহ আছে এবং এই কারণেই তোমাকে চুজ করেছে। আর তুমি আল্লাহর নেক বান্দা, 5 ওয়াক্ত নামাজ পড়ো, আল্লাহর ইবাদত করো, সমস্ত কিছু আল্লাহকে ভালোবেসে করো, সেহেতু কোনো খারাপ শক্তি তোমার কোনো ক্ষতি করতে পারবে না। আর তোমার হাতে তোমার মায়ের দেয়া সম্বলিত এই যে তাবিজ, এই তাবিজটাই তোমাকে রক্ষা করবে। তুমি সবসময় সব কিছু থেকে নিরাপদে থাকতে পারবে। বেশ খানিক্ষণ পর দরজায় টোকা পড়ল। দরজায় মিহি করে টোকা পড়ছে। সঙ্গে সঙ্গেই দোলার গিয়ে দরজা খুলল। খোলার সঙ্গে সঙ্গে দেখলো সর্দার, অমার্ত্য এবং ম্যাডাম এবং তার স্বামী দাঁড়িয়ে আছেন। সঙ্গে সঙ্গে তাদেরকে সালাম দিলেন। তারা ভেতরে ঢুকে আসলো। আমি সঙ্গে সঙ্গে দাঁড়িয়ে পড়লাম। দাঁড়িয়ে দেখলাম যে সেখানে বেশ বড় বড় সুঠাম দেহের এবং বেশ বড়লোক মনে হচ্ছে তারা দাঁড়িয়ে আছে আমার সামনে। আমি সালাম দেওয়ার পরে তেনারা সালাম গ্রহণ করলেন। তিনি তখন দেখে বললেন, আরে হ্যাঁ, সত্যিই তো, এই ছেলেটাই তো পারবে আমাদের মেয়েকে বাঁচাতে, এবং আমি বিশ্বাস করি যে ও আল্লাহর একজন নেকবান্দা এবং ভালো ছেলে। ও চাইলেই আমাদের মেয়েকে বাঁচাতে পারবে। আমাদের মেয়েকে বাঁচাও। আমি এই এলাকার সর্দার এবং আমি কথা দিচ্ছি, তুমি যদি এই কাজটা করতে পারো, তোমার সারা জীবন কোনো কিছুর কমতি হবে না। তোমরা আমার অনুগ্রহে থাকবে এবং ভালো থাকবে। আমি বললাম, এটা আমি অনুগ্রহ পাওয়ার জন্য করছি না, শুধুমাত্র এই দুইজনের মুখের হাসি ফোটাতে আর মেয়েটাকে সুস্থ করার জন্য করছি, তাছাড়া কিন্তু না। আমি অবশ্যই চাই সবাই ভালো থাকুক। তখন মহারাজ বললেন, সর্দার বললেন যে এই জন্যই হয়তো আল্লাহ তাআলা তোমাকে বিশেষ অনুগ্রহ দিয়েছেন। তুমি বেশ ভালো মনের মানুষ, তোমার প্রতি আমার দোয়া রইল। আর হ্যাঁ, সাথে করে এই জিনিসটা নিয়ে যাও, এটা তোমাকে সুরক্ষা দেবে। তখন দেখলাম তিনি একটা তাবিজ জাতীয় কিছু, তবে সেটা তাবিজ না, একটা ছড়ি এবং তার মাথায় এক ধরনের তারা জাতীয় কোনো কিছু, ছোট্ট একটা জিনিস, সেটা আমাকে দিলেন এবং বললেন, যদি অতি বিপদে পড়ো তাহলে জিনিসটা ব্যবহার করবে, এটা তোমাকে সুরক্ষা দেবে। আমি বললাম, জি আচ্ছা ঠিক আছে। তারপর তেনারা সেখান থেকে প্রস্থান নিলেন এবং বললেন, তোমার জন্য দোয়া রইল। আমি এবং দুলার দাঁড়িয়ে আছি কোন এক পাহাড়ের উপর, ওই রাজ্যেরই। দুলার তখন বলল, চলো যাওয়া যাক, এবং তোমাকে নিয়ে আমাকে যেতে হবে দক্ষিণের সাইডে, মানুষের দুনিয়া আগে তো তোমাকে নিয়ে যাই। আমি তখন বললাম, আচ্ছা দুলার ভাই, আমি তো সাধারণ একজন ফেরিওয়ালা, একজন মানুষ, আমার দ্বারা কি এটা হবে? দুলার তখন বলল, হবে না কেন? আল্লাহ তাআলা চাইলে সমস্ত কিছু সম্ভব, আর সমস্ত কালো শক্তি এবং অপশক্তির বিরুদ্ধে আল্লাহ তাআলা নিশ্চয়ই সবসময় সোচ্চার। সেটাকে তুমি বিশ্বাস করো কিনা বলো? আমি বললাম, জি দুলার ভাই, অবশ্যই বিশ্বাস করি। আমি খুব দরিদ্র, খুব ছোটবেলায় বাবাকে হারিয়েছি। সব মিলিয়ে এই ছেলে মেয়ে যদি খারাপ হয়ে যায় অথবা শরীর খারাপ থাকে, এই বিষয়গুলো আমার কাছে খারাপ লাগে। বিশেষ করে আমার মা যখন শরীর খারাপ হয় তখনও খারাপ লাগে। আমি পারবো, দেখি। তারপর ও আমাকে নিয়ে চলে আসলো মানুষের সেই জগতে, মানে আমরা যেখানে থাকি সেখানে। কিন্তু এটা কোন জায়গা আমি একদমই চিনতে পারলাম না, সম্ভবত আমাদের গ্রাম থেকে অনেক দূরে। আমি তখন বললাম, ভাই এটা কোন জায়গায়? তখন তিনি বললেন, এটা তোমার বাড়ি থেকে অনেক দূরে, তুমি তো চিনবে না, তবে এইখানেই ওই তান্ত্রিকটার বাসা এবং এখানেই থাকে। ও যে দূরে একটা ঘর দেখতে পাচ্ছ না, ও ওইখানেই থাকে। আমি তখন বললাম, আচ্ছা ঠিক আছে, আমাকে আগে গিয়ে তার সঙ্গে কথা বলতে হবে, জানতে হবে যে সে কী কেমন, আমি দেখি। তো দুলার ভাই তখন বললেন যে এই জন্যই মানুষই, মানুষের যে বুদ্ধি, তাদের সঙ্গে আমাদের জিনেদের বুদ্ধি হয়তো অন্যস্যি, এজন্যই মানুষকে বুদ্ধিমান প্রাণী বলা হয়। আমি তখন তাকে বললাম, আচ্ছা ঠিক আছে, আমি চিনে গেলাম, এখন আমি একটু বাড়িতে যাব, চলো আমি বাড়িতে যাই, কারণ আমার মাকে দেখি না অনেক দিন হয়েছে। দুলার ভাই বললেন, এখন বাড়িতে যাবে? আচ্ছা ঠিক আছে, চলো তোমাদের বাড়ি থেকে ঘুরে আসি একটু, সেখান থেকে ঘুরে আসার পরে তারপর না হয় করা যাবে, চলো। তাই বলে দুলার ভাই আমাকে সেখান থেকে নিয়ে আসলো। তিনি যখন আমাকে উড়িয়ে নিয়ে যায়, তখন আমার ওপরে একদমই মানে উনি দাঁড়িয়ে থাকে এবং আমাকে ধরে সেখান থেকে নিয়ে যায় এবং নিচে দেখতে থাকি। নিচে সব কিছু খুব ছোটো ছোটো লাগে, গাছপালা, নদী নালা, মনে হয় পাখির মতো উঠছি আমি। এটা আমার কাছে খুব অদ্ভুত লাগে। আমি তখন বলি, আচ্ছা দুলার ভাই, তোমরা যেরকম উড়ে বেড়াও, তোমাদের মাটিতে যেতে ইচ্ছে করে না? এরকম উড়ে বেড়াতে ভালো লাগে সবসময়, ডানা ব্যথা করে না? তো তখন ও বললো কি যে, হ্যাঁ তা তো করে একটু, তবে কিছু করার নেই, এইসব কারণেই হচ্ছে কি আমরা মাটিতে যাই না, গেলে হয়তো শয়তান জিনেরা ধরে ফেলে।
আর সব মিলিয়ে শয়তান মানুষ আছে যারা কিনা এইসব কর্মকাণ্ড করে বেড়ায়, যার কারণে আমরা মানুষের দুনিয়া খুব একটা চাই না। আমরা আমাদের জগতেই থাকি, আমাদের জগতেই ভালো, মানুষেরা খুব খারাপ হয়। আমি বললাম, কি আমিও কি খারাপ নাকি? দুলার ভাই তখন হেসে দিয়ে বললো, আরে না, তোমাকে বলবো কিসের জন্য, চলো তোমার বাড়ি চলে এসেছে, ওই যে তোমার মা উঠানে কাজ করছে দেখা যাচ্ছে। আমি তখন আমাদের বাড়ির পেছনে নামলাম। সেখানে কেউ ছিল না, যার কারণে আমাকে নামতে দেখলো না। দেখলে হয়তো অনেকে জিজ্ঞেস করতে যে উপর থেকে কোত্থেকে আসলা। তারপর আমি বাড়ির পেছন দিয়ে বাড়ির ভিতরে ঢুকে গেলাম। পেছনে দুলার ভাই রয়েছে। দুলার ভাই আচমকা সেই রাজকীয় পোশাক বা যে পোশাকগুলো পরে এসেছিল সেগুলো ছেড়ে একটা পাঞ্জাবি, মাথায় একটা সাদা পাগড়ি আর মুখে বড় দাড়ি সমেত রূপ ধারণ করে আমার পেছন পেছন আসতে লাগলো। আমি বললাম, বাহ, তুমি তো সেকেন্ডের মধ্যে তোমার রূপ চেঞ্জ করে ফেলতে পারো, এটা খুব ভালো বিষয় তো। তখন দুলার ভাই বলল, এটা আমাদের জন্য কোনো বিষয় না, আমরা জেনারেল চাইলে যে কোনো কিছু করতে পারি। মা আমাকে দেখে বলল, কি রে বাবসান, তোর সাইকেল কই, আর তুই এত দেরি করে আসলি কেন? অন্যান্য দিন তো এক সপ্তাহের মধ্যে চলে আসিস, এবার যে 10-12 দিন হয়ে গেল তারপর আসতেছিস। আমি বললাম, আম্মা আসলে এক জায়গায় গেছিলাম তো, আর সাইকেল আছে, আমি আসছি একটু তোমাদেরকে দেখতে, আবার বাইরে হয়ে যাবো, বুঝছো? তুমি এখন ভালো আছো তো? আম্মা তখন বললো, হ্যাঁ ভালো আছি, তুই যে টাকা পাঠাই দিছিস সেটা তো ভালো, টাকা পাঠাইছিস, এত টাকা দিছিস কেন, তোর কি এত ইনকাম আছে রে বাপ? আমি বললাম, কই, কত টাকা দিছি? তখন আম্মা বললো কি যে, মেলা টাকাই তো দিয়েছিস, প্রায় 40-50 হাজার টাকা, এত টাকা তুই পাইছিস কই? আমি বললাম, কই আম্মা, আমি তো। তখন দুলার ভাই আমার কাঁধে হাত রেখে বলল, বলো যে দিছ। আমি বললাম, হ্যাঁ তা ঠিক আছে, তোমার চিকিৎসা ব্যয় লাগে, সমস্ত কিছু খরচ লাগে, তারপর আবার ছোটো বোনের বিয়ে। তখন আমার ছোটো বোন ঘর থেকে বেরিয়ে বললো, ভাই তুই আসছিস? তোরে বলছিলাম না যে তাড়াতাড়ি আসিস, খালি টাকা পাঠাই দিলে হইলো, তোরে ছাড়া ভাল লাগে না। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, এক কাজ কর তো, ভালো মতো রান্না কর, মাছ মাংস কি আছে বাসায় কিছু? তখন ও বললো কি যে, মাছ মাংস কই থেকে আসবে, তুই বাজার থেকে গিয়ে নিয়ে আয়। আমি বললাম, আচ্ছা ঠিক আছে, নিয়ে আসতেছি। আমি এবং দুলার ভাই তখন রাস্তার উপর আসলাম। আমি দেখলাম ততক্ষণে দুলার ভাই হাতে এক টুকলা মাংস আর বিশাল আকৃতির একটা মাছ। আমি বললাম, কোত্থেকে নিয়ে আসলে এটা? ও তখন বললো, এটা আমাদের জন্য কোনো ব্যাপার না, ধরো এগুলো নিয়ে তাড়াতাড়ি বাসায় যাও, গিয়ে রান্না করতে বলো, বহুদিন খাই না। আমি বললাম, আমাদের খাবার কি তোমরা খাইতে পারবা? দুলার ভাই বলল, আরে খাইতে পারবো না কিসের জন্য, তুমি যা রাঁধতেই বলো না, তবে ভাই হ্যাঁ, লবণ একটু কম দিতে বললো, আমরা কিন্তু লবণ খাই না, ঠিক আছে? আমি বললাম, লবণ না হলে আমরা খাবো কিভাবে? ও বললো কি যে, আচ্ছা খেয়ে নিবো, চালাই নিবো, যাও তো একটু বলো, আর হচ্ছে কি যদি পিঠা টিঠা বানাইতে পারে তাহলে সেটা বলো। আমি বললাম, আচ্ছা ঠিক আছে। তারপর ভেতরে নিয়ে গিয়ে যখন দিলাম, আম্মা বলে, এত তাড়াতাড়ি কোত্থেকে নিয়ে আসলি? আমি বললাম, আমি তো নিয়েই আসছিলাম, ওই পাশে রেখে দিছিলাম। তারপর আম্মাকে দিতেই তারা সেগুলো নিয়ে রান্না করতে শুরু করলো। বেশ ভালো মতো রান্না করলো। দুলার ভাই এবং আমি আমার বারান্দায় বসে গল্প করছিলাম বেশ খানিকক্ষণ। গল্প শেষে দেখি খাবার প্রস্তুত। দুপুরের খাবার খুব আয়েশ করে আমরা খেলাম। দুলার ভাই বলল, এত ভালো খাবার এর আগে আমি কখনো খাইনি, সত্যি আম্মা আপনি খুব ভালো রান্না করেন। দুলার ভাইয়ের কথা শুনে আম্মা বলল কি যে, আজ পর্যন্ত আমার পোলাপান আমার খাবারের প্রশংসা করেনি, একমাত্র তুমি করলা বাবা, তুমি আবার এসো ওর সাথে। হ্যাঁ, খাবার টাবার শেষে আমরা বেশ খানিকক্ষণ বিশ্রাম করলাম। তারপর আমি এবং দুলার ভাই চলে গেলাম সেই জায়গায়। দুলার ভাই তো ওই বটগাছের ওই সীমানা পার হতে চায় না, বলে কিছু ওই পাড়ে গেলে আমাকে দেখে ফেলবে, আর দেখে ফেললে ওরা আমাকে নানাভাবে জেরা করবে, জেরা করলে বুঝতে পারবে যে আমি বাইরের জিন এবং আমাকে দিবে এক পেটুনি। তুই যা তো ভাই। এমন, আচ্ছা ঠিক আছে। ওইখানকার একটা মসজিদ, মসজিদের থেকে আসরের নামাজ পড়ে সেই পীর মানে হচ্ছে শয়তান সেই লোকটা বের হচ্ছে। তিনি যিনি এই এলাকার সুফি, তার ব্যাপারে কথা বলে এবং জিজ্ঞাসা করে বুঝতে পারলাম যতটুকু যে তিনি এই এলাকায় সবথেকে ভালো মানুষ এবং সবাই তাকে সমীহ করে। তার অর্থ সম্পদ বেশ কিছু আছে এবং ধন সম্পদ, সে সমস্ত কিছুই মানে অন্যরকম। তার এগুলো নিয়ে তার প্রতি একটা অন্যরকম আনন্দ এবং মায়া আছে এই এলাকার মধ্যে। আমি তখন বললাম, লোকটা কি খারাপ, কালো জাদু দিয়ে সব কিছু করে আর সকলের কাছে সে ভালো সাজে। আমি তখন তার কাছে গিয়ে কথা বললাম যে, আসসালামু আলাইকুম, আপনার ব্যাপারে অনেক শুনেছি, আপনি নাকি বেশ ভালো একজন লোক, আমাকে একটু সাহায্য করুন। তিনি আমাকে বললেন, কি সাহায্য? আমি বললাম যে, সাহায্য আপনি আমাকে করতে পারেন, আপনার বাড়িতে আমাকে একটা কাজের ব্যবস্থা করে দিন, তাহলে হুদায় ভালো হবে। কারণ হচ্ছে আমি খুব দারিদ্রতার মধ্যে আছি, বা অসুস্থ, সব মিলে আপনার বাড়িতে যদি কোনো কাজ থাকে তাহলে সেটা দিন। উনি তখন বললেন, অবশ্য আমার বাড়িতে একটা কাজের লোকের দরকার আছে বটে, তো ভালোই হয়েছে, তুমি যেহেতু আমাদের বাড়িতে কাজের জন্য আসতে চাচ্ছ তাহলে চলো, তবে ভাই কাজ কিন্তু করতে হবে, 24 ঘন্টায় থাকতে হবে। আমি তখন মনে মনে ভাবলাম যে এটা তো আমার জন্য সোনায় সোহাগা ব্যাপার হলো, কারণ হচ্ছে ওইটাই তো আমার দরকার। উনি আমাকে বললেন যে কাজ হচ্ছে গরুর খামারে, হ্যাঁ, গরুর দেখাশোনা করতে হবে আর টুকটাক বাজার সদাই এইসব করতে হবে। তখন আমার মনটা একটু খারাপ হলো যে গরুর খামারে কাজ করতে হবে, ওইখানে কাজ করলে তো
ঘরের ভিতরে যেতে পারবো না, ঘরোয়া কোনো কাজ দিতে হবে, অবশ্য কাজ যে পাচ্ছি সেটাই ঢের। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলেন, আপনার অনেক অনুগ্রহ, আমি সত্যি এটা ভুলতে পারবো না। তখন তিনি আমাদেরকে তার বাড়িতে নিয়ে গেলেন। তার বাড়িটা বিশাল বড় এবং বেশ বড় পরিবারই বটে বলা চলে। তিনি এসবের আড়ালে এই সমস্ত কালো জাদু এবং কুফরি কাজ কারবার করে থাকে। তারপর আমাকে ওইখানে নিয়ে খেতে দিলেন। খাওয়া দাওয়া শেষ করে আমি বললাম আচ্ছা ঠিক আছে, আমাকে একটু কাজকর্ম বুঝিয়ে দিন। তখন উনি গফুর নামে একজনকে ডাক দিলেন, ডেকে বললেন, এই গফুর, এদিকেই তো, ওরা সমস্ত কাজকর্ম বুঝাই দে। গরু আছে হচ্ছে মোট 7টা, 2টা ছাগল আছে, এগুলারে নিয়মিত গোসল করাইতে হইব, এই গোয়ালঘর পরিষ্কার করতে হইব, খাওয়ান দিতে হইব, বাস এতটুকু কাজ। বদলে টাকা পাবা 5,000 টাকা আর 3 বেলা খাওয়ান, আর কিন্তু বেশি দিতে পারবো না ভাই। আমি বললাম আচ্ছা ঠিক আছে চলবে, আপাতত ভাত ভিক্ষা নেই, এটুকু হলেই হয়েছে। উনি তখন বললেন যে ওই গোয়ালঘরের পাশে একটা কক্ষ আছে, ওইখানে গিয়ে ঘুমায় থাকো, ঠিক আছে? আর তোমার কাপড় চোপড় অন্যান্য জিনিসপত্র তুমি আনো নাই? আমি বললাম ভাই আমার অন্য কিছু নাই, আমি এগুলোই এক কাপড়ে আসছি, আর কি করব, বাড়িতেও ছেঁড়া জামা কাপড়। তখন তিনি বললেন আচ্ছা ঠিক আছে, কালকে তোমাকে আমার ব্যবহৃত কিছু জামা কাপড় দিব, ঠিক আছে? অবশ্যই সেগুলো অনেকদিন ধরে ফকিরদেরকে দিব ভাবছিলাম, তুমি নিয়ে পইরো ভাই, তোমার গায়ে লাগবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তাই বলে আমি নিজের ঘরে চলে গেলাম, মানে যেখানে আমাকে শোয়ার জন্য বলা হয়েছে। সেখানে গিয়ে আমি ঘুমিয়ে পড়লাম। অর্ধেক রাত্রে আমাকে আমার সেই দুলাল ভাই ডাক দিল এবং ডাক দিয়ে বললো কি যে এখানে কি করছো ভাই, তাড়াতাড়ি চলো, কি খবর, এখানে এসে তুমি বসেই পড়লা, আমি খুব রিস্ক নিয়ে এখানে আসছি, তাড়াতাড়ি চলো। আমাকে টানতে টানতে এখান থেকে নিয়ে গেল। তো নিয়ে যাওয়ার পরে এক কোনায় বসিয়ে বললো কি যে কী ব্যাপার, তোমারে বললাম সেখানে গিয়ে ওই জিনিসটা নিয়ে আসতে, তুমি তো সেখানে গিয়ে একদম ঘরই পাইতা ফেলছো, কিছু তো বুঝতে পারতেছি না। আমি তখন বললাম ভাই এই জন্যই তোমরা জিন আর আমরা মানুষ, আমি ওই ঘরে ঢুকবো কিভাবে? ওদের ওখানে কত পাহারা থাকে দেখছেন, আর ওরা খুব প্রভাবশালী লোক, ওদের এখানে ঢুকতে হইলে কাজের লোক ছেঁচে ঢুকতে হবে, তারপর যা করার করতে হবে। আর এইসব বিষয় নিয়ে তোমরা বুঝবো না, ঠিক আছে? তুমি একটু চুপ থাকো, আমাকে যা করার করতে দাও, দেখি তারপর কি করা যায়। দুলার ভাই বললেন যে ও আচ্ছা, এই বুঝি তোমার মনে মনে ছিল, এবার বুঝতে পেরেছি। তখন দুলার ভাই জানালেন আচ্ছা ঠিক আছে যাও, তাহলে চলে যাও। আমি বললাম আমাকে যে এখানে এত দূরে নিয়ে আসলাম, আমি এখন হেঁটে যাবো নাকি? আমাকে দিয়ে আসো সেই পর্যন্ত, কত দূরে নিয়ে আসতে আল্লাহ মাহবুব জানে। দুলার ভাই বললো বেশি দূরে আনি নাই, 0.5 কিলোমিটার হবে। আমি বললাম 0.5 কিলোমিটার আমি হেঁটে যাবো, চলো আমাকে দিয়ে আসো। উনি বললেন ওইখানে গেলে যদি জিনারা দেখে ফেলে আমাকে, ভাই তুমি একা হেঁটে যাও না। আমি বললাম যখন আমাকে আনতে গেছিলেন তখন আপনারা কেউ দেখে নাই, উল্টাপাল্টা কথা বলেন। ঠিক আছে তাহলে আপনি যান, আপনি বাড়িতে ফিরে যান, আমি কালকে আপনার সঙ্গে দেখা করব, কালকে আপনি সন্ধ্যার পরে আসেন আবার, হ্যাঁ আপনার সঙ্গে এখানেই দেখা করব। আচ্ছা। তখন দুলার ভাই ওখান থেকে উড়ে চলে গেল। আমি হাঁটতে হাঁটতে বাড়িতে আসলাম। বাড়িতে ফিরে দেখি ঘর দরজা ভেতর থেকে বন্ধ, কারণ দুলার ভাই আমাকে ঘরের ভেতর থেকে উধাও করে নিয়ে গেছে। এখন ভেতর থেকে বন্ধ থাকলে তো আমি বাইরে থেকে ঘুরতে পারবো না, কি এক কাণ্ড হয়ে গেল। তখন আমি ভাগ্য ভালো যে জানালা খোলা ছিল, জানালা দিয়ে একটা বাঁশ দিয়ে সেই সিটকাটা খুললাম, খুলে তারপর ঘরের ভিতরে ঢুকলাম। সব মিলিয়ে আগামীকালকে ভীষণ একটা বড় দিন, কারণ হচ্ছে আমাকে যেভাবেই হোক ওই পরিমেটার সেই চুল এবং বাকি যে সমস্ত জিনিস আছে এখান থেকে নিতে হবে, নিয়ে এখান থেকে দ্রুত পালাতে হবে, না হলে হয়তো তাকে সুস্থ করা যাবে না। পরের দিন সকালবেলা ঘুম ভাঙলো লাথি খাওয়ার ডাকে, মানে হচ্ছে লাথি খাওয়ার ডাক বলতে খুব চিৎকার চেঁচামেচি করে আমাকে ডাকলো। আমার তো এত সকালবেলা ঘুম ভাঙে না। তখন প্রায় কাক ভোর, আমাকে ডেকে তুলে বলল এখন পর্যন্ত ঘুমানো হচ্ছে, তাড়াতাড়ি গিয়ে গোয়ালঘর থেকে গরুগুলোকে বের করো, গরুর দুধ দোয়াতে হবে, আরও অনেক কাজ আছে। কি রে ভাই, তোমাকে কি ঘুমানোর জন্য রাখা হয়েছে নাকি? আমি বললাম দুঃখিত, মাফ করবেন, ভুল হয়ে গেছে। আমি সেখানে সমস্ত জিনিস পরীক্ষা করতে লাগলাম, কিন্তু কাজ করছিলাম। প্রথম 2-3 দিন আমার এরকমভাবেই কাটলো। ঘুম থেকে উঠতে এরকমভাবে দেরি হতো, বকা খেয়ে ঘুম থেকে উঠতে হতো, আর সমস্ত কিছু একদম পরিকল্পনা করে ফেললাম, ঘরের ভেতরে কীভাবে প্রবেশ করা যায় সমস্ত কিছু। সকালবেলা উঠে আমার কাজ ছিল গরুর গোয়ালঘর পরিষ্কার করা, গোবরগুলো তোলা এবং গরুকে খাওয়ানো, গরুর ঘর পরিষ্কার করে সমস্ত কিছু করা। দুপুরের পরে ওই খাবার দেওয়া, ঘাস টাস কেটে, আর বিকালবেলা মহাজনের সাথে বাজারে যাওয়া, মানে সেই লোকটার সঙ্গে। লোকটা যে কী পরিমাণ ভালো তা সচক্ষে না দেখলে বোঝা যায় না, কিন্তু তার ভালো মানুষের পিছনে যেরকম শয়তানি লুকিয়ে আছে সেটা কে জানে। সে কুফরি কালামে যত ধরনের বাজে কাজ আছে সেগুলো করে বেড়ায়। এলাকার সকলে তাকে সম্মান করে, সকলে তাকে খুব ভালো মনে করে, কিন্তু তার পেছনে সে কি করে সেটা কি এলাকার মানুষজন জানে? এরকম করে তার সঙ্গে মিশতে লাগলাম। একদিন সন্ধ্যার দিকে তাদের ঘরের ভিতরে ঢোকার সুযোগ হলো। আমি ভিতরে গিয়ে বাজারে রেখে আসতে গেলাম। তিনি বললেন যে রান্না করতে ওদিকে, ভিতরে কোথায় যাচ্ছ?
তখন ভেতর থেকে ওনার স্ত্রী বলে উঠলেন যে আমি ওকে আসতে বলেছি, ভেতরে আসো তো বাবা, এখানে এসে এই করো, এখানে বাজারগুলো রাখো, আর হচ্ছে ওই ঘরের ফ্যানটা কাজ করছে না, একটু দেখো তো কি সমস্যা। আমার সুযোগ হলো ঘরের ভিতরে প্রবেশ করার, ওই স্ত্রীর কক্ষে, মানে হচ্ছে ওই তান্ত্রিকের কক্ষে যেখানে কিনা ওরা থাকে। ওই দুলার কাকা যেটা বলেছিল ঠিক সেমনভাবে আমি খেয়াল করলাম। খাট যেখানে রয়েছে তার পাশেই একটা ছোট চেম্বার জাতীয় জিনিস রয়েছে। অবশ্য এখানে তার স্ত্রী ঘুমান না, তবে তার কক্ষে যেহেতু কোনো একটা সমস্যা হয়েছে এই জন্য আমাকে পাঠিয়েছে। আর এর আগের দিনও রান্নাঘরে কোনো একটা জিনিস আমি ঠিক করে দিয়েছিলাম, সেই থেকেই আমাকে মনে করেছে যে আমি ইলেকট্রিকের কাজ পারি। এবং তখন তিনি আমাকে বললেন যে এটা দেখো তো। আমি তখন বললেন চাচি, স্ক্রু ড্রাইভার লাগবে। যদিও লাগবে না, আমি তাকে ভিতরে পাঠালাম রান্নাঘরের দিকে। তখন তিনি বললেন আচ্ছা বাবা কাজ করো, আমি স্ক্রু ড্রাইভার পাঠিয়ে দিচ্ছি। একটা কাজের লোক খানিক্ষণ বাদে এসে স্ক্রু ড্রাইভার দিয়ে গেল। তারপর আমাকে বললো কি যে এই নাও, এটা দিয়ে কাজ করো। কাজের মেয়েটা বেশ সুন্দরী ছিল, আমার দিকে কেমন যেন টেনে টেনে তাকাতো। আমি যে দেখতে অসুন্দর ঠিক তেমন না, তবে আমার কাছে কেমন যেন মনে হতো যে মেয়েটা আমার দিকে বারবার আর চোখে তাকায়। আমি স্ক্রু ড্রাইভার দিয়ে খুব যত্ন সহকারে ফ্যানটা খুললাম, কারণ হচ্ছে এখানে আমার সময় কাটাতে হবে। সময় না কাটালে আমি তো খোঁজখবর করতে পারবো না। ফ্যানটা খুলে আমি নিচে নামালাম। আমি জানি ফ্যানে কোনো সমস্যা হয়নি, আর সমস্যা হলেও আরও ভালো, তাড়াতাড়ি ঠিক করতে সময় লাগবে। আমি তখন নিচে নামালাম, নিচে নামিয়ে আশপাশে দেখলাম কেউ আসছে কিনা। খেয়াল করলাম কেউ নেই আশেপাশে। তখন আমি সত্যি সত্যি সেই কার্পেটটা উঁচু করে দেখলাম সেখানে একটা চেম্বার রয়েছে। আমাকে দ্রুত এই চেম্বারের ভিতর যেতে হবে, না হলে হয়তো আমি আর কখনোই সুযোগ পাবো না এটার ভিতরে ঢোকার। কিছু একটা আমাকে করতেই হবে। কি করব কিছু বুঝতে পারছি না। যদি কেউ চলে আসে দেখে যে ফ্যান নেই, আমি কি এটার ভিতরে ঢুকবো? আমি সেই কার্পেটটা সরিয়ে সেই জিনিসটাকে তুলতে যাব, ঠিক তখনই সেই মহিলা চলে আসলো যে আমাকে এখানে নিয়ে এসেছে। আমি সঙ্গে সঙ্গে সেটাকে ঢেকে ফেললাম, ঢেকে সেখানে বসে পড়লাম। বসার পর বললাম চাচি আম্মা, এটা তো ঠিক করতে হবে, দেখি আমি পরিষ্কার করে দিচ্ছি, কি ময়লা পড়েছে দেখেন। উনি বললেন হ বাবরে, ঠিক করছিস তুই, এক কাজ করে এটা পরিষ্কার করে রাখ, আর তোর চাচা মনে হয় আজকে আসতে দেরি হবে বুঝছিস, আর পুরো রুমটা একটু গুছায় রাখিস। আমি বললাম আচ্ছা ঠিক আছে, ওরে পাঠায় দেন, এখানে যে কাজের লোক আছে, কাজের মেয়েটা আছে, ওরে পাঠায় দেন, মিলা করে ফেলবো না। তখন ও বললো কি যে চাচি মা বললো কি যে ও রান্নাঘরে রান্না করতেছে, তুই একটু কর রে বাবা, একটু কষ্ট করে কর আর পরিষ্কার করে দিস, আর খবরদার কোনো কিছু কিন্তু হাত দিস না, তোর চাচা এসে দেখলে কিন্তু রাগ করবে। আমি বললাম আচ্ছা ঠিক আছে। তখন মনে মনে ভাবলাম সুযোগ তাহলে একেবারে পেয়ে গিয়েছি, এবার তাহলে কোনোভাবেই এই সুযোগ হাতছাড়া করা যাবে না। আমি তখন ভর দুপুর, এবং এই সময়টাতে আশেপাশে নিশ্চয়ই কোনো জিন নেই, আর চাচা যেহেতু নেই সেহেতু জিনেদের কোনো খবর এখানে থাকার কথা না। আমি সঙ্গে সঙ্গে এই ফ্যানটা ওইখানে রাখলাম, মানে যেখানে আমি বসে কাজ করবো এবং যেখানে সেই চেম্বারটা রয়েছে। আমি সঙ্গে সঙ্গে সেই ঢাকনাটা তুলে ফেললাম। ঢাকনা তুলে সেটার ভিতর দিয়ে দেখলাম একটা সিঁড়ি। আমি সেই সিঁড়ির ভিতর দিয়ে নেমে গেলাম। ওইখানে একটা আলো ছিল, মানে টর্চ লাইট ছিল, সেই টর্চ লাইটটা নিয়ে সিঁড়ির ভিতর দিয়ে নিচে নেমে যেতে লাগলাম। আমি খেয়াল করলাম নিচে বেশ অন্ধকার। তারপর দেখলাম একটা বড় সুইচ আছে, যে সুইচ দিয়ে লাইট দেওয়া যায়। আমি সুইচটা টান দিতেই চারিদিকে আলোয় ভরে গেল, আর তখনই কেমন যেন আমার গা শিরে উঠতে লাগলো, কারণ জায়গাটা একদম স্যাঁতসেঁতে, খুবই অন্যরকম পরিবেশ। আচমকা একটা গুম গুম শব্দ আমার দিকে ভেসে আসতে লাগলো। আমি ভয়ে বুক ধরফর করতে লাগলো। তারপর খেয়াল করলাম আমার সামনে কালো আকৃতির একটা মানুষের অবয়বের কিছু একটা দাঁড়িয়ে আছে, এবং সেই জিনিসটা ধোয়ার মতো নড়াচড়া করছে। প্রিয় দর্শক, আমাদের এই গল্পের তৃতীয় এপিসোডে কী হবে জানতে হলে আমাদের সঙ্গে থাকুন। দ্বিতীয় এপিসোড এখানেই শেষ। গল্পটা কেমন লাগছে কমেন্ট করে জানাতে ভুলবেন না। এপিসোড গল্পগুলো আপনাদের উপহার দিতে পেরে আমি নিজেও খুশি, এবং আশা করি আপনাদের কাছে এটা ভালো লাগছে। তাহলে দেখা হচ্ছে পরবর্তী এপিসোডে। এতক্ষণ কণ্ঠে আমি আর যে ইমরান আপনাদের সঙ্গে ছিলাম, এবং আপনারা দেখছেন দ্য মেগাবক্স। মেগাবক্সের গল্পগুলো আপনাদের কাছে কেমন লাগছে আমাদেরকে কমেন্ট করে জানাতে ভুলবেন না। আপনার জীবনে যদি কোনো ঘটনা থাকে আমাদেরকে লিখে জানাতে পারেন, আমাদের ইমেল অ্যাড্রেস ভিডিও ডেসক্রিপশনে পেয়ে যাবেন। দেখা হবে পরবর্তী এপিসোডে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, এবং দ্য মেগাবক্সকে সাবস্ক্রাইব করে রাখুন। ধন্যবাদ সবাইকে।